ওই সুর এলাকায় যদি কোনো পক্ষী থাকতো গ্রন্থকে লিখে দেখবে গোলকীর্তন উপখ্যা। ওই চালের পর সমস্ত পক্ষী এসে ওনার সঙ্গে সুর মিলাতে ওই কেমন মিষ্টি মধু সুকণ্ঠ ছিল। ওই গোলকীর্তনের এমন একটা মর্মান্তিক ব্যাধি হলো, সমস্ত ডাক্তার ওটা বলতো সবাই ওনাকে ছেড়ে দিল, আর বাঁচবে না। আমার সময় ডুমুরের কিছু নিবাসী বলছে, সরকার মশাই ডাক্তার তো আপনাকে ছেড়েই দিয়েছে, আমার ওরা কান্দি আমার কাঙালের ঠাকুর এসছে। কীর্তনে উনি ছিলেন একটু বৈষ্ণব মত, হত্যা করতে বিশ্বাস করত। নবকুলে আবার ঠাকুর সেটা কালকে সারাদিন আর দর্শন করিস গলাটা বসা বলে বিশ্বাস করলেন না। বিশ্বাস না করো তাতে আপত্তি নেই, কিন্তু এমন কিছু কথা বলেছিলেন যে মর্মান্তিক। কি বলেছিলেন? ওই হরিচাঁদ আবার ঠাকুর হলো কবে? ওনার মতো ঠাকুর আমার কীর্তনে গায়, আমার কীর্তনের ব্যাগ পয়। ওনার মতো ঠাকুর আমার পায়ের জুতো পয়। ঠাকুর এই কথা মুখে উচ্চারণ করছে। এইভাবে কথাগুলো বলার পরে গ্রামবাসী বলল, সরকার মশাই এইভাবে তুমি উপবাস করো না, তুমি তো প্রাণ চায় না, তুমি একবার ওরা দিতে দাও, যে তাই বলে ফুলে সে তাই পায়।
গ্রামবাসী ওনাকে নিয়ে ওনাখান থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে কে কথা বলে ও বলো তুই এইখানে কেন আসলি বাবা? এখানে তুই কি পাবি? আমার মতো ঠাকুর তো তোর বোঝা বয়ে দাঁড়ায়, আমার মতো ঠাকুর তোর যুদ্ধ বয়ে দাঁড়ায়, তুই এখানে কেন আসলি? হরি বল হরি বল। গলত মনে মনে চিন্তা করছে এই কথা আমি ভাবে মরে বসে পড়েছিল আমার বাড়িতে আমার ঠাকুর চাললো কি? আমার গোলকের গরমে নাক কাটলো, আমি এই কথাগুলো বাড়িতে বসে কি ঠাকুর চাললো কি করে? কিন্তু জানো তোর মানুষ নয়, পুনরায় গোলক পাথরের চরণে ঠাকুর তুমি যখন সবে জানো আমার অন্তরের কথা, তুমি তো পকেট পাবন, যদি পকেটে না থাকে তাহলে পাবন করবে Oh
বৃন্দাবনে যখন কালিয়ে দহন করেছিলেন আমার প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ, ওই যমুনার জল এত ঠান্ডা ছিল, যদি কোনো মানুষ নামতো বরফের মতো হয়ে যেত। তাই কৃষ্ণ খেলার ছলে জল পিপাসা পেয়েছে, রাখালগণকে বলছে, বাইরে আমার খুব জল পিপাসা পেয়েছে, একটু জল এনে দিতে পারিস? রাখালগণ করে মনে ভাবনা, কৃষ্ণকে জল দেব না, এটা কখন হয়? খেলা রেখে সব রাখাল মনে চিন্তা কর, পাই তাহলে আমরা একটু সাথে যাই, একসাথে জল পিপাসা, আমরা তো জল খেয়ে এসে আসার সময় আমার প্রাণ বন্ধু একটু জল নিয়ে জল পিপাসা নিবারণ করে ওই কালিয়া নাগের যে বিষের যে শক্তি বা ক্রিয়া যে জায়গাটায় থাকতো, যদি 20 ফুট মধ্যে কোনো পাখি যেত, ওই পাখি বিষের যন্ত্রণা মানে জ্বালা পড়ে মারা, মানে তো শক্তি ছিল। আর সেইখানে জল খাবি তো খা, সেই জায়গায় গিয়ে সমস্ত রাখাল ক্রিয়া মারা যায়, কারোর গলায় টাকা ঢুকে পড়ে গেল বাইরে, সবাই এই নদীর কুলে গড়াগড়ি যাচ্ছে। আর কি উচ্চ স্বরে কৃষ্ণকে ডাক দেবে সেই শক্তি নাই, বলার সময় বিশেষ জ্বালা মনে মনে যাচ্ছে, কৃষ্ণ রে আমার কথা দিও, খেলার স্থলে কত অপরাধ করেছি, যদি জীবনে চলে যায় তোমার চরণে সমর্পণ হতে পারবো না, ক্ষমা চাইতে পারবো না। তাই তুমি আমার আগে তোমার কাছে আমি ক্ষমা চেয়ে যাই। কেন চাইলে? এই সমাজকে শিক্ষা দিয়ে গেলেন, কি শিক্ষা? তুমিও কত আত্ম অহংকারে কত মানুষকে প্রাণে আঘাত দিয়েছ, তাই এই পৃথিবীর লোকের পরবর্তীতে তুমি আসো কিনা জানি না, তুমি যাবার আগে সমর্পণ করে দিয়ে সেই পুরা ভুল বিড়ালকে তুমি ক্ষমা দিয়ে তাদের থেকে তুমি বিদায় নাও। এটা দেনা, কারোর থেকে টাকা নিয়ে যদি টাকা সত্য করা না হয়, ওটা যেমন দেনা, এটা না থেকে বড় দেনা, মনে কষ্ট দিয়ে চলে যাবে। কৃষ্ণ চিন্তা করলে চলাতে যত সময় লাগে না, কি হলো? কৃষ্ণ এসে দেখে ওইখানে সব বাড়াবাড়ি যাচ্ছে, আর সবাই মুখে হাত, কৃষ্ণ রে কৃষ্ণ। একটা ক্ষেত থেকে গেল কি জানিস? আমাদের প্রাণ নাই, তাতে কোনো ক্ষতি নাই, কিন্তু আমার সেটা হলো না রে ভাই। ওই কষ্ট দেখে কৃষ্ণ সহ্য করতে পারবে না, ওই কালিয়া নাগকে দমন করতে হবে। যখনই নেমেছে কৃষ্ণ পদার্পণ করার পরে আমরা কেন বলি ভক্ত চরণ ধুলি দেওয়া, কেন বলি কৃষ্ণর চরণ যখন এখানে পড়ল, ওই চরণের কৃপা গুণে রাখাল পাপ সব ভালো হয়ে। যখন কালিয়া নাগকে যখন দমন করতে জলের মধ্যে গেলেন, তখন চিন্তা করলেন এত ঠান্ডা অত পারবে না, কৃষ্ণের কথা বলছে ভক্ত। সমস্ত ভক্তরা কৃষ্ণ বাঁধবে, ঠান্ডা তলে মারা যাবে। সমস্ত ভক্ত উঠে দাঁড়িয়ে
সূর্য থেকে প্রণাম করে বলছে, হে সূর্য দেবতা, এত ঠান্ডা জলে নেমেছে, আমার বন্ধু বাঁচবে না, তুমি কি পাকড়ে আর সূর্য শক্তির তেজ বাড়িয়ে দাও, যাতে ওই গরমে আমার গোবিন্দর দেহ গরম হয়ে সুস্থ হয়ে যায়। সেই দিন বৃন্দাবনে 8টা সূর্য উদিত হয়েছে। এইখানে বললেন কি, মহাপরিত রবি শশী উদয় আমার হরিচাঁদের পর। কৃষ্ণ লীলা, কাপুর লীলা, গৌর লীলা যত ভক্তগণ ছিল সবাই আমার ঠাকুরের এক একটা সূর্য। এই লীলায় আমার হরি ঠাকুর স্বয়ং হয়ে অবতার হয়ে সবাইকে পারিশোধ করে নিয়ে এসে ওই শত সূর্যের মতো আমার হরিচাঁদের পতন হলে সমস্ত সূর্যরূপী ভক্ত এসে সেই চরণে সমর্পণ করেছে। আর যদি ওই জগতে বলি, যখন উদিত আমার হরি ঠাকুর যখন জন্মগ্রহণ করেছিলেন, ওরাকান্দি পুরো আলোকিত হয়ে গেছিলেন। আমার বাড়ির থেকে 2 মিনিটের রাস্তা, তারা আমার হরি ঠাকুর জন্মগ্রহণ করেছে। কিন্তু মনে একটা ক্ষেত থেকে গেল কি যাবে, আমার দয়াল অবতার যেখানে জন্মগ্রহণ করেছে সেইখানে জন্ম নিয়ে আমার ঠাকুর আমি কোনো কিছু করে যেতে পারলাম। তাই আপনারা ভক্তপ্রাণ সবাই কৃপা করে একটু আশীর্বাদ করবেন জানো আপনাদের আশীর্বাদের ফলে এই দেহ ঘরে প্রেম ঘটে, আর সেই প্রেম দিয়ে যেন আমি বেঁচে থাকি জীবন। অবশ্যই
অবশ্যই রূপের মতো আমার গুরুচাঁদ ঠাকুর গাছের তলায় বসে জলে সূর্যটা উদিত হবে, অস্ত্র দাবে যাবে। এমন সময় আমার গুরুচাঁদ ঠাকুর সবসময় আমার হরিচাঁদের সঙ্গে কথা বলতেন দেহ চলে যাওয়ার পরেও। তাই উনি বসে কি ভাবছেন, এমন সময় গাছে কত পাখি ছিল, সমস্ত রাখার পাখি উড়ে এসে গাছের পরে বসে ক্যাচর ক্যাচর করে কথা বলছে। গুরুচাঁদ যে কথাগুলো ভাবছে ওই পাখির ক্যাচর মাত্র শব্দে আমার গুরুচাঁদ ঠাকুর বলতে পারছে মানে একটু রঙে কথাটা বলছিলাম যে এক মনে বসে না হলে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করা যায় না বাবা। এখন সে গুরুচাঁদ একটু বিচলিত হয়ে আমি একটু কিছু ভাবছি আর এই পাখিগুলোর জন্য আমি বলতে পারছি না। আমার সময় বাবা আমার কি করছেন এক তারা নিয়ে ওই গোল করতে করতে গুরুচাঁদের সামনে দাঁড়িয়েছে। যখন গুরুচাঁদ সিঁড়িকে দেখেছে দেখছে তোর সিঁড়ি বাবা এসেছে, হ্যাঁ বাবা বলে আমার গুরুচাঁদ প্রণাম করেছে। আমার গুরুচাঁদের মুখের দিকে অসীম তাকিয়ে দেখে বলছে বাবা তোর মুখটা এত বিচলিত কেন, এত চিন্তিত কেন? গুরুচাঁদ বলছে কেন জানি আমি একটু বসে আমি না কিছু মনের কথা আমি ভাবনা বাবা তুই একটা কথা নেবে কি, তুই একটু এই পাখিগুলোকে বল না একটু চুপ করতে। আমার গুরুচাঁদ ঠাকুর বলছে ও বাবা তুমি বলনি? হ্যাঁ আমি বলেছি রে, আমার কথা শুনছে না, তুই একবার বল দেখবি তোর কথা শুনবে। হাত জড়কে বলছে বাবা তোমার কথা শুনছে না, এই আদমের কথাকে শুনবে। অশ্বিনীকে আমার গুরুচাঁদ ঠাকুর বলছে হ্যাঁ ওরে কথা যদি শোনে তোর কথাই শুনবে কেন লাগে। আমার পিতাকে আমার জন্য কত কবি ঋষি সাধন করে বলে বসে তাও পায় না, সেই বাবাকে যে চাকর বলতে পারে সে আমার বাবা থেকে কত বড় কথাই শুনে। অশ্বিনী চুপ হয়ে গেল। অশ্বিনী হাত জোর করে দিয়ে গাছের গোড়ায় দিয়ে পত্রিকা তাকিয়ে বল ও পাখি
গুরুচাঁদ, কিন্তু তোর শান্তি দিতে পারিস না। তোদের জন্য জগতের স্বয়ং পিতা যত বিচলিত, তারপরে অন্তরে কত ব্যথা, তুই একটু চুপ করবে। অশ্বিনীর একটা কথায় গাছের পাখিগুলো নিস্তব্ধ হয়ে গেল। গুরুচাঁদ বলছে, অশ্বিনী আমি বলেছিলাম না, দেখ আমার কথায় পাখি চুপ করে না, তোর কথা বলার সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল। তুই কত বড় আমার থেকে। আমার সময় অশ্বিনীর সঙ্গে প্রেমের আলোচনা হচ্ছে গুরুচাঁদের। ওর কথা শুনে গাছের পাখিগুলো সব নয়ন বাড়ি শুনে স্পোর্ট করে টপ টপ করে নয়ন বাড়ি আমার গুরুচাঁদের চরণে অশ্বিনীর চরণে পড়ছে টপ টপ করে। ওই কথাতে নয় চলে তাই আমার গুরুচাঁদ সর্বদায় ভক্তদের বড় হয়ে গেছে। যখন মেলা হয় সমস্ত ভক্তরা চলে যায়, গুরুচাঁদ ভোরবেলা উঠে ওই উঠোনে মন্দিরের উঠোনে গড়াগড়ি যায় আর ভক্তের চরণ তুলে আরকে রাখে। কেমন অবতার পেয়েছি আমরা, কেমন ভগবান পেয়েছি যে ভক্তের তুলে মাথার জন্য সমুদায় ব্যাকুল থাকে। সেই ভক্ত হাতে আমরা পেয়েছি, আসলে একটু হাতে তুমি একটু আমাকে দিয়ে দিও। আমি কি কব সেই রক্তের মাধুরী, নয়ন পথে
কিছু ভক্ত ছিল কালিয়া বর্তে তাই একদিন রাজেন্দ্রী পাগলকে বলছে ওরা মা ওরা যে বাবা তুই যে কি কবি গান গাস আমার ভালো লাগে অথচ ভারত বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ ছিল রাজেন্দ্রী পাগল সম্রাট উপাধি পেয়েছিলেন তোর মাকে বলছো মা তুমি বলো এই পৃথিবীতে যত গ্রন্থ আছে মানে আমার এই ভারতবর্ষ বাংলাদেশ আমার সব গ্রন্থ মুখস্থ আর আমার কথা শোনার জন্য মানুষ বসে থাকে আর তোমার আমার গান ভালো লাগে না বলছে না আমার ভালো লাগে তুই একটা কাজ কর তুই যদি আর একটু শিখতে চাস বাবা গুরু সাহেবের কাছে যা রাজেন্দ্রী পাগল বলছে এই উড়াকান্দির গুরু সাহেব বাবা তুই বলো কি তোর মাথা কথা খারাপ হয়ে গেছে আমার মতো মানুষ কবি সম্রাট রাজেন্দ্রী এই গুরু সাহেবের কাছে যাবে গান শিখছে হ্যাঁ বাবা বলছে না না তোমার অন্য কিছু বলো গুরু সাহেব আমার ভালো লাগে এই কথা শুনে বলছে তাহলে তাও পালা রায়চরণকে ভালো লাগে বলে হ্যাঁ ওনাকে ভালো লাগে গুরু সাহেবের ধরা রাইছে এত রাজেন্দ্র জানেন তালতলায় গেছে সঙ্গে সঙ্গে রাজেন্দ্রী পাগলকে দেখে রায়চরণ হচ্ছে এই দেখ বাড়ি থেকে এসছে তাড়াতাড়ি চেয়ার নিয়ে
সরকার এসছে এই ভারতবর্ষে পৃথিবী যত গ্রন্থ আছে সব ওনার মুখস্থ। উনি গুরুচাঁদের থেকেও বড়। গুরুচাঁদ গুরুচাঁদ মানে না, মানে ওনার মুখের কথা রাইচরণ ফেরত দিচ্ছে। তাদের ভাবলো যে এই কথা জানলো কি করে, এ তো মার সঙ্গে বলেছিলেন, তিনি জানলো কি করে। তখন বলতে রাজেন তুই বসো, তা বাবা দুপুরবেলা দুটো খাবো তো? বলে হ্যাঁ খাবো। বলে কেতলি কাজ করতে হবে। কি কাজ? একটা তা দিয়ে তাই নেবে রাজেন্দ্রের হাতে দে। রাজেন্দ্রের হাতে দিয়ে সঙ্গে সঙ্গে বলছে তুমি ওইখানে একটা গাছ আছে, ওই গাছটার একটা ডাল আছে নিচে, ওই ডালটা এক কোপে কাটার মতো তুমি মাটিকে একটা কোপ দেবে জোরে, মানে একটা ডাল কাটতে যতটা জোর লাগে অতটা জোরেই ফেলে দেবে। রাতে কিছু বুঝতে পারছে না ব্যাপারটা কি, উঠোনে করতে বলছে। যখন এরা গুরুদেবের মতো মানে গুসাই মানুষ, উনি যাইয়ে উঠোনে জোরে কোপ দিয়েছে। সঙ্গে সঙ্গে কালিয়া বুয়ার যে শিষ্য ছিল রায়পুর বলে স্বামী স্ত্রী দুইজন নৌকো লাগিয়েই এসে রায়চরের পা ধরে প্রণাম করে বলছে ও বাবা তুমি যদি আজকে ওই গাছের ডালটা না কেটে দিতে তাহলে আমার স্ত্রীকে আমি চিরদিনের মতো হারিয়ে ফেলতাম। কেন? স্বামী স্ত্রী ঝগড়া করে ওনার স্ত্রী গলায় দড়ি দিয়ে মরতে গেছে গাছে দড়ি। কথা গেল তাই বা কেন ডাল কেটে? এবার ঝগড়াটাকে নিয়ে রায়চরণ যখন ওই শিষ্য বাড়ি যায়, ওই শিষ্য মাতা রায়চরণকে কোলে বসিয়ে সন্তানকে দেখায়। আর ওই রায়চরণের যে শিষ্য ও মনে ভাবে এই কুশাসনে মনে আমার স্ত্রী কোন খারাপ সম্পর্ক শিষ্য ভুল বুঝেছিল, এইটা নিয়ে এসছে গন্ডগোল। এখন যখন এই কথা বলেছে যে তুমি যদি এই গাছের ডালটা যদি সময় মতো না কেটে দিতে তাহলে আমার স্ত্রীকে গরম লাগে বলতে আমি হারিয়ে ফেলতাম। বাবা আমি অনেক ভুল করেছি, তোমাকে নিয়ে অনেক কথা বলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। এইবার সে বলছে ও রায়চরণ ও রাজা, এইবার বুঝতে পেরেছো তুমি এখানে কোপ দিয়েছো, ওই কোপ এখানে লাগে না, এই কোপ লেগেছে আমার শিষ্য মেয়ে যেখানে গলায় দড়ি দিয়েছিল সেই গলায় দড়ি দিয়ে ডাল কেটে গেছে। রাজের পাগল চিন্তা করতো এটা কি করে হয়? সঙ্গে সঙ্গে বলছে অবশ্যই মানে তখনও ভক্তি আসে নাই, এই মন্ত্র আমার শিখাইতে পারে। বলছে আমি তো পারি না, পারে আমার বাবা গুরু সাহেব। এইবার আবার গুরু সাহেব বলছে হ্যাঁ এই মন্ত্র তো আমার গুরু সাহেব দিয়েছে, তবে এই মন্ত্রের কোনো ফল নাই। একটাই ফল আছে, একটাই সেটা হচ্ছে ভক্তি। আর গুরুর পদে সমর্পণ করতে পারে সর্বকালে আমার সেই গুরু কৃপা হরি কৃপা বন্দী থাকে তার
Hey!